হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিইউ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টিকে দেখো, সোর্সেস অফ ডাটা রিলেটিং টু ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ যে গঠন রয়েছে তার যে তথ্যের উৎসগুলো, ওগুলো কি কি, ওগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে, ভূমিকা। তো ভূমিকায় কি আছে দেখো, ভূপৃষ্ঠের নানান ঘটনা নির্ভর করে কিন্তু ভূ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের উপর। আর ভূ অভ্যন্তরীণ ঘটনার ধারণা পেতে গেলে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বর্তমানে উন্নত কারিগরি বিদ্যার মাধ্যমে কিন্তু ভূগর্ভে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু তথ্য সংগ্রহ করা হয়েছে। উন্নত কারিগরি বিদ্যার মাধ্যমে আমরা 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু তথ্য জেনেছি। কিন্তু পৃথিবীর কেন্দ্রের গভীরতা হচ্ছে প্রায় 6,371 কিলোমিটার, যার মধ্যে কিন্তু শুধু আমরা 50 কিলোমিটার পর্যন্ত তথ্য জেনেছি। অর্থাৎ এক সুবিস্তৃত অংশে কিন্তু তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান আর রসায়নবিদ্যার মাধ্যমে কিন্তু এই রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে। ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস, যে তথ্যের উৎসগুলি রয়েছে সেগুলি কি দেখো, যে সকল উৎস থেকে ভূ অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় তাদেরকে কিন্তু নিম্নলিখিত 3টি ভাগে ভাগ করা হয়েছে। 3টি বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে এই উৎসগুলোকে ভাগ করা হয়েছে। কি কি দেখো, কৃত্রিম উৎস, 2 নম্বরটি পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত তত্ত্ব থেকে প্রাপ্ত উৎস, তৃতীয় হচ্ছে প্রাকৃতিক উৎস। কৃত্রিম উৎসের মধ্যে কি আছে দেখো, ভূ অভ্যন্তরীণ চাপ ও ঘনত্ব। পৃথিবীর গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, চাপ এবং ঘনত্ব কিন্তু দুটোই বৃদ্ধি পেতে থাকে। পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি বা ঘনত্ব সেমি, কিন্তু ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে 2.7 গ্রাম পার ঘন সেমি, যার ক্রমশ কি হয়, নিচের দিকে বৃদ্ধি পেয়ে 13.6 গ্রাম ঘন সেমিতে কিন্তু পৌঁছায়। অর্থাৎ যত বেশি গভীরতা বাড়তে থাকে তত কিন্তু চাপ, ঘনত্ব, উষ্ণতা ইত্যাদি বাড়তে থাকে। আর কেন্দ্রের দিকে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে তার চাপও বৃদ্ধি পায়। অর্থাৎ কেন্দ্রের দিকে যত যাওয়া যায় তত কিন্তু ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে চাপও বৃদ্ধি পায়। এই চাপ বৃদ্ধির কারণে কি হয়, ভূগর্ভস্থ যে পদার্থগুলো সম্পূর্ণ তরল হতে না পেরে স্থিতিস্থাপক অবস্থায় থেকে যায়। অর্থাৎ চাপ বৃদ্ধির ফলে কিন্তু পদার্থের গলনাঙ্কতাও বৃদ্ধি পায়। গলনাঙ্কতা কি, গলনাঙ্কতা হচ্ছে কোনো একটি পদার্থ যখন তরলে রূপান্তরিত হবে তার জন্য যে পরিমাণ উষ্ণতার দরকার, সেই পর্যাপ্ত উষ্ণতা কে কিন্তু গলনাঙ্কতা বলা হয় থাকে। সেই পরিমাণ উষ্ণতার অভাবের ফলে কি হয়, যে পদার্থগুলো ধাতব ছিল সেগুলো কিন্তু তরল হতে পারে না, যা থাকে সেই অবস্থায় থেকে যায়, অর্থাৎ স্থিতিস্থাপক অবস্থায় থেকে যায়। কেন্দ্রের কাছে এই চাপ বৃদ্ধি পেয়ে প্রায় 3,700 কিলোবারে পৌঁছায়। তাই কেন্দ্র ভারী ধাতব উপাদানে গঠিত বলে কিন্তু মনে করা হয়। তারপরে কি আছে দেখো, ভূ অভ্যন্তরীণ তাপ। কৃত্রিম উৎসের দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, ভূ অভ্যন্তরীণ তাপ, সেটা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উষ্ণতাও ধীরে ধীরে বৃদ্ধি পায়। চাপ ঘনত্ব যেমন বৃদ্ধি পায় তেমনি গভীরতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতাও বৃদ্ধি পেতে থাকে। ভূত্বকের নানান বোরহোল এবং গভীর খনি খনন ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রায় প্রতি 100 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ বোরহোলস বলতে বিভিন্ন বড় বড় গর্ত করা হয় মানুষের বিভিন্ন প্রয়োজনে, কিন্তু নানান বড় বড় গর্ত করে সেই গর্ত বা গভীর খনি খননের মাধ্যমে কি হয়, আমরা কোন ধারণায় এসে পৌঁছেছি যে প্রায় 100 মিটার গভীরতা বৃদ্ধির সাথে সাথে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। তবে 8 কিমি পরে ভূ অভ্যন্তরীণ তাপের ব্যাপারে তেমন কোনো প্রত্যক্ষ তথ্য কিন্তু পাওয়া যায়নি। ভূ গঠন ভাবে সক্রিয় স্থানে, অর্থাৎ যেখানে ভূমির গঠন কার্য সক্রিয় অবস্থায় রয়েছে, যেমন ইউএসএ বেসিন এবং রেঞ্জ প্রদেশে কিন্তু ভূ গঠনগত সক্রিয়ভাবে রয়েছে। সেই সমস্ত স্থানে কি হয়েছে, সমীক্ষা করে কি দেখা গেছে, 43 কিলোমিটার গভীরে তাপের মাত্রা বেড়ে হয় 1000 ডিগ্রি সেলসিয়াস। যেখানে ভূগাঠনিক ভাবে স্থিতিশীল স্থানে, যেখানে অর্থাৎ ভূমি গঠন কার্য স্টপ রয়েছে অর্থাৎ থেমে রয়েছে, সেই সমস্ত স্থানে তাপমাত্রা 40 কিলোমিটার গভীরে কিন্তু 500 ডিগ্রি সেলসিয়াস হয়। এই হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে 2900
কিলোমিটার 2900 কিলোমিটার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হতো 25,000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাস্তবে 2900 কিলোমিটার গভীরে গিয়ে কিন্তু এই তাপমাত্রা বেড়ে হয় হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কি তাপ বৃদ্ধির হারে বিভিন্ন গভীরতায় কিন্তু তারতম্য রয়েছে, সর্বত্র সমান হারে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় না। আলোচনা থেকে এটি স্পষ্টত যে ভূত্বকের উপরে পৃষ্ঠে অধিক পরিমাণে কি রয়েছে, রেডিও অ্যাক্টিভ উপাদানের কিন্তু পুঞ্জীভবন রয়েছে। তবে ভূপৃষ্ঠের উপরে স্থিত 20 কিমির মধ্যে এই তাপ কিন্তু ধীর গতিতে বৃদ্ধি পায়। 20 কিমি পর্যন্ত কিন্তু এই তাপ গভীরতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, ধীর গতিতে বৃদ্ধি পায়। এরপরে কিন্তু সেই গতিটা চেঞ্জ হয়ে যায়। তারপরে কি আছে দেখো, পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত উৎস। পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত উৎস নিয়ে কিন্তু বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন বিজ্ঞানী কিন্তু তাদের ধারণা বা মতামত প্রদান করেছে। কি কি আছে দেখো, বিভিন্ন বিজ্ঞানীদের প্রদত্ত পৃথিবীর উৎস সংক্রান্ত তত্ত্ব থেকে এর অভ্যন্তরীণ গঠন সংক্রান্ত কিন্তু নানান তথ্য পাওয়া যায়। অর্থাৎ তাদের প্রদত্ত বিভিন্ন তত্ত্ব থেকে কিন্তু ভূমির অভ্যন্তরের যে গঠন কি প্রকার রয়েছে তার সম্পর্কে একটি অনুমান করা যায় বা একটা তথ্য পাওয়া যাচ্ছে। গ্রহকণিকা মতবাদ অনুসারে গ্রহকণিকারা কি হয়, জমাট বেঁধে আমাদের পৃথিবী কিন্তু সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। আর গ্রহকণিকা যেহেতু শক্ত প্রকৃতি বা কঠিন প্রকৃতির, তাই কেন্দ্রভাগ কঠিন অবস্থায় আছে বলে কিন্তু মনে করা হয়। অর্থাৎ এটা গ্রহকণিকা মতবাদ অনুসারে মনে করা হয় পৃথিবীর কেন্দ্রভাগ কঠিন অবস্থায় রয়েছে। আবার জোয়ারি মতবাদ অনুসারে পৃথিবীর কেন্দ্রভাগ মনে করা হয় তরল অবস্থায় রয়েছে। লাপ্লাসের নীহারিকা মতবাদ অনুসারে বা তত্ত্বানুসারে কিন্তু পৃথিবীর কেন্দ্রভাগ আবার তরল অবস্থায় আছে বলে মনে করেছেন। আবার জিওপ্রিট যার হচ্ছে রিটার এর ধারণা অনুসারে পৃথিবীর কেন্দ্রভাগ গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। কিন্তু জিওপ্রিট যার রিটারের ধারণা কিন্তু তেমন হচ্ছে স্বীকৃতি লাভ করেনি। এরপরে কি আছে দেখো, 3 নম্বর উৎস প্রাকৃতিক উৎস। প্রাকৃতিক উৎসের মধ্যে কি আছে, প্রথম উৎসটি অগ্ন্যুৎপাত। অনেক বিজ্ঞানীদের ধারণা এই লাভা যেহেতু তরল, তাই বলা যেতেই পারে যে ভূ অভ্যন্তরে এমন কোন স্তর আছে যা তরল অবস্থায় বিরাজ করছে। অনেক বিজ্ঞানীরাই মনে করেন যে লাভা যেহেতু তরল প্রকৃতি, সেই কারণে ভূ অভ্যন্তরে এমন কোন স্তর আছে যে ওটা তরল হতে পারে। তবে যেহেতু ভূ অভ্যন্তরে চাপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়, তাই উপাদানে কি হয়, গলনাঙ্কতা ক্রমশ বৃদ্ধি পায়। গলনাঙ্কতা ক্রমশ বৃদ্ধি পেলে কি হয়, পদার্থটি তরলে কিন্তু রূপান্তরিত হতে পারে না, যে অবস্থায় থাকে সেটিতেই থেকে যায়। তাই কেন্দ্রে অত্যাধিক চাপের কারণে অত্যাধিক তাপের উপস্থিতিতেও কিন্তু উপাদান সমূহ কঠিন অবস্থাতেই থাকতে পারে বলে মনে করা হয়। কোনো কারণে ভূত্বকে ফাটল বা চ্যুতির যখন সৃষ্টি হচ্ছে, তখন কি হয়, এই চাপ কিন্তু হ্রাস পায়। ফাটল বা চ্যুতির সৃষ্টি হলে যে চাপটা হলো পূর্বে ছিল, সে চাপটা কিন্তু হ্রাস পায় বলে কি হয়, পর্যাপ্ত তাপের প্রভাবে এই কঠিন শিরা গলিত হয়ে কি হয়, ম্যাগমা রূপে বেরিয়ে আসে। তারপরে দ্বিতীয় যে উৎসটি রয়েছে তা হলো ভূমিকম্পগত প্রমাণ। ভূমিকম্পগত প্রমাণ বা এভিডেন্সেস অফ সিসমোলজি। কি আছে দেখো, ভূমিকম্প তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ ভূ অভ্যন্তরীণ বিন্যাস সম্পর্কে ধারণা লাভের সব থেকে বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য কিন্তু উৎস। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, এবং কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কিন্তু উপকেন্দ্র বলা হয়। যখন ভূমিকম্পের সৃষ্টি হয় সেখানে কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়, যাদেরকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। তরঙ্গগুলো কি কি, প্রথম তরঙ্গ হচ্ছে দেহ তরঙ্গ। দেহ তরঙ্গের দুটি ভাগ, পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ, আর এটা হচ্ছে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ। তারপরে যেটি হচ্ছে তরঙ্গের দ্বিতীয় ভাগ, সেটি হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। একে কিন্তু একটি তরঙ্গ রয়েছে পৃষ্ঠ তরঙ্গ, এটি হচ্ছে এল তরঙ্গ। সাধারণভাবে পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে কিন্তু দেহ তরঙ্গ বলে, যাকে দুই ভাগে ভাগ করা হয়। এখনই দেখলাম যে পি তরঙ্গ বা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, আর এটা হচ্ছে গৌণ তরঙ্গ বা এস তরঙ্গ। এরপরে কি আছে দেখো, পি তরঙ্গ বা ওয়েভ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এগিয়ে চলে। আবার যেটা এস তরঙ্গ রয়েছে সেটা কি হয়, উল্লম্ব ভাবে কিন্তু ওঠানামা করে এগিয়ে চলে। তো পি তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং এস তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। পি তরঙ্গ সবচেয়ে দ্রুততার সাথে এসে ভূমিকম্প লিখন যন্ত্রে ধরা পড়ে, তাই কিন্তু একে প্রাথমিক তরঙ্গ বলা হয়ে থাকে। এরপর যে তরঙ্গ এসে পৌঁছায় সেটি হচ্ছে এস তরঙ্গ, তাই এস তরঙ্গকে কিন্তু গৌণ তরঙ্গ বলা হতে পারে। একটু ভুল দেওয়া আছে লাইনটা। তারপরে আছে এল তরঙ্গের গতিবিধি।
পৃষ্ঠ তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ উপকেন্দ্র থেকে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। এর বেগ কিন্তু অপেক্ষাকৃত কম। এই তরঙ্গ ভূ অভ্যন্তরে কিন্তু তেমন ভাবে কার্যকারী নয়। আমাদের আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699 করে। এছাড়াও কিন্তু আমাদের একটি অ্যাপ ক্রিস্টিকল এডুকেশন নামে লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে 2026 থেকে তোমরা সমস্ত পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে পারবে। আজকে আলোচনা এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।